দেখবেন আমাদের এখানে না অনেক পত্রিকা গড়ে উঠছে। আমার মনে হয় না আমরা যেরকম সারা পৃথিবীতে খুব ঘনবসতিত একটা দেশ, আমাদের পত্রিকার দিক দিয়েও আমাদের মনে হয় ডেন্সিটি খুব বেশি সারা দুনিয়াতে। এত ঘন ঘন পত্রিকা, একই ব্যক্তি পৃথিবীতে খুব কম আছে। আমাদের এখানে আমি যদি মানে খুঁজি ঠিকঠাক মতো, আমার ধারণা আমি 10 জন সম্পাদককে পাবো যারা নাকি একাধিক পত্রিকার সম্পাদক, কেউ কেউ 3টা 4টা পত্রিকার সম্পাদক আছে। কিন্তু কুটির শিল্পের মতো সংবাদপত্র শিল্প এখানে গড়ে উঠছে। এখন এত এত সংবাদপত্র হওয়াটাকে প্রমাণ করে যে আমাদের এখানে সাংবাদিকতা খুবই অসাধারণ অবস্থায় আছে? তা কিন্তু প্রমাণ করে না। কেন করে না? করে না এই কারণে এই সংবাদপত্রগুলো দুষ্ট লোকের হাতে পড়ে গেছে বেশি, প্রফেশনাল লোকের হাতে কম পড়ছে। দুষ্ট লোকের হাতে পড়ছে, তারা আর কিছুই চেনে না। তারা খালি ডিএপির কতিপয় কেরানিকে চিনে, ওখানে পত্রিকার কপি দিয়ে আসে, বিজ্ঞাপনের টাকা নিয়ে আসে, কাগজের লাইসেন্সের পারমিটটা নিয়ে আসে, আইনা তারা তাদের মতো করে ব্যবসা করে। এবং সরকারও তাদেরকে টিকিয়ে রাখার জন্য নানা রকম ক্যারিকেচার করে। এবং সংবাদপত্রের সম্পাদক হিসাবে উনি গাড়িতে স্টিকার লাগান, ওনার বাড়ির সামনে সাইনবোর্ড লাগান, সম্পাদক, অনেক কিছু হয় এখানে। তো এটা কিন্তু এই যে ইউজটা, এটা হলো মিস ইউজ। এখন অনেক এরকম কিন্তু বলেন যে আমি যদি ওই বড় দলে থাকি, বড় দলে ছোট নেতা হই, তাহলে আমি হয়তো আমার নেত্রীর সঙ্গে অথবা নেতার সঙ্গে 2 বছরে একবার দেখা করতে পারবো না। কিন্তু আমি যদি একটা 3 জনের একটা ছোট দল হইয়া ওই দলের জোটের সঙ্গে জোট করি, তাহলে তো আমি মূল নেত্রীর পাশে বসে আমি ছবি তুলতে পারবো। আপনি বলেন, এই যে বিএনপির এত বড় জোট, আওয়ামী লীগের এত বড় জোট, বাংলাদেশে আপনি এই রাস্তা থেকে র্যান্ডমলি 100 জন লোককে ধরে আনেন, এনে বলেন যে জোটের মধ্যে কোন কোন দল আছে বলেন তো, 99 জন পারবে না। এবং যদি বলেন যে এই জোটগুলির নেতা কে কে, তাহলে 1000 জনের মধ্যে একজনও পারবে না। আমরা গ্যারান্টি দিতে পারি, কেউ নেতাদের নাম বলতে পারবে না। তো এখন এটাও তো আসছে, কারণ এই নাম্বারটা তো ওই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা তো এই নাম্বারটাকে ব্যবহার করে, 14 দল 20 দল ব্যবহার তো করছে না। তো এটাও একটা কারণ হতে পারে, সামনে নির্বাচন আছে, হতে পারে। আরেকটা আমি কারণ দেখি, সেই কারণটা আপনাকে আমি বলি। যেমন ওই যে আমি আর ডামির যে নির্বাচনটা হলো, ওই সময় অনেকগুলো ছোট পার্টি ছিল, সুপ্রিম পার্টি, বাংলাদেশ কংগ্রেস, এই পার্টিগুলো আমি জানি ওরা নমিনেশন বিক্রি করছে। কিভাবে বিক্রি করছে? একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট, তাকে তো ওই আপনার 1% ভোটারের সিগনেচার আনতে হতো, কিন্তু অনেক কঠিন ব্যাপার। তো তারা ওইটা না করে ওই পার্টিগুলোকে যাইতো, তখন ওই পার্টিগুলি তাকে একটা মার্কা দিয়ে দিল। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে একজন খুব পরিচিত এক্সাম্পল, হিরো আলম। হিরো আলম তো কয়েকবার ইলেকশন করছে, ঢাকা থেকে করছে, স্বতন্ত্র ইলেকশন করছে। কিন্তু এইবার সর্বশেষে এই নির্বাচনে সে কিন্তু বগুড়া থেকে ক্যান্ডিডেট ছিল, তখন কিন্তু বাংলাদেশ কংগ্রেস থেকে সেই ক্যান্ডিডেট ছিল। তো বাংলাদেশ কংগ্রেস অথবা সুপ্রিম পার্টি, মেবি বাংলাদেশ কংগ্রেস। এবং উনি তখন, এবং এক জায়গায় উনি আমার সঙ্গে আলাপও করছেন, এটা যে কথা ছিল আমাকে 2 লাখ টাকা দিবে, কিন্তু দেয় নাই। তো আমি বললাম আপনাকে টাকা দিবে কেন? কেমন টাকা? আপনাকে ক্যান্ডিডেট লাভ হয় কি না, ইলেকশন করার জন্য তারা তো গভর্নমেন্টের কাছে টাকা পেয়েছে, সেই টাকা থেকে আমাকে কিছু দেওয়ার কথা ছিল, দেয় নাই। উনি কিন্তু মানে আপনি যাই বলেন না, উনি কিন্তু মানে সৎ এবং সরলভাবে উনি কথাগুলি বলছেন, কিন্তু এগুলি সত্য কথা। তো সেরকম ব্যবসা বাণিজ্যের চিন্তাও কেউ কেউ কিন্তু করতে পারে, এটাও কিন্তু আমি একদম উড়িয়ে দিচ্ছি না। এখন তারা সবাই ওখানে ইয়ের জন্য যাবে, নিবন্ধনের জন্য নিবন্ধন পাবে। তো এটা কী হবে না হবে আমি জানি না, তবে আমি এটা বটম লাইনটা বলি। বটম লাইনটা হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, সবাই করতে পারেন। এবং আমি এটাও মনে করি এই নিবন্ধনের সিস্টেমটা তুলে দেওয়া উচিত। নিবন্ধন যখন আপনি করবেন, তখনই কিন্তু আপনি নিয়ন্ত্রণ করা শুরু করলেন। ভাই, রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করার দরকার নাই। যখন আপনি নিবন্ধন করলেন, তখন ওদের একটা আয় ইনকামের ব্যবস্থা করে দিলেন, এটা করেন না। বরঞ্চ একটা রাজনৈতিক দল পরিচালনার জন্য কিছু বিধিবদ্ধ নিয়ম আমাদের দেশে কিন্তু আছে। ওদের হিসাব নিকাশ, অর্থ কোত্থেকে আসলো, সোর্স অফ ইনকাম, ব্যয় কোথা থেকে করলেন আপনি, অডিট রিপোর্ট, এগুলো যদি আপনি শক্তভাবে দেখেন না, অনেক দল এমনি ঝরে যাব।